পাকিস্তানে ইমরান খানের সরকার ফেলে দেওয়া হয়েছিল সে দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে। যুক্তরাষ্ট্র সেখানে সক্রিয় ছিল, কিন্তু বাংলাদেশে সেই একই কৌশল প্রয়োগ করা সম্ভব ছিল না। ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কৌশল বদলায়। তারা আঘাত হানে অন্য দরজা দিয়ে, ধর্মাশ্রয়ী উগ্রবাদকে সামনে রেখে, বিশেষ করে জামায়াত, হেফাজত, চরমোনাই এবং সবচাইতে চিহ্নিত জঙ্গি গোষ্ঠী নিষিদ্ধ হিজবুত তাহরিরকে শক্তিশালী করে। ফরহাদ মাজার এক সাক্ষাৎকারে সাফ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই আসলে বাংলাদেশে রেজিম চেঞ্জ বা সরকার বদল করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পেছনে শুধু দেশের অভ্যন্তরীণ অসন্তোষই নয়, বরং আন্তর্জাতিক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। এই কথাটি আর গুজব বা অনুমান নয়, এটি এখন তথ্য, বক্তব্য এবং কর্মকাণ্ডের ভিত্তিতে এক প্রতিষ্ঠিত সত্যের রূপ নিয়েছে। এখনো যারা জুলাই সন্ত্রাস নিয়ে দ্বিধায় ভুগছেন যে এই সন্ত্রাসে বিদেশি পার্টনার হিসেবে কারা ছিল, তাদের জন্য আজকের এই ভিডিও। সম্প্রতি ডক্টর ইউনূস ও তার সন্ত্রাসের সঙ্গীদের মন্ত্রগুরু রাষ্ট্রকে পেছন থেকে যারা ক্রমাগত চালায় বলে মনে করেন, তাদের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ফরহাদ মাজার এক সাক্ষাৎকারে সাফ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই আসলে বাংলাদেশে রেজিম চেঞ্জ বা সরকার বদল করেছে। এই কথা তো শেখ হাসিনা পতনের আগে থেকেই আমরা বলেছি যে বাংলাদেশে পাকিস্তানের ইমরান খানের সরকারের মতো সরকার বদলের বিদেশি খেলা চলছে, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। শুধু আমরা কেন, শেখ হাসিনা নিজেও বলেছেন যে বিদেশিরা তার সরকারকে ফেলে দেওয়ার কাজ করছে। এমনকি বিদেশিরা পর্যন্ত বলেছে যে 2024-এর নির্বাচনের পরে বাংলাদেশে আরব বসন্তের মতো তথাকথিত বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর কাজ চলছে। রাশিয়া বলেছিল সে কথাটি। বিষয়টিকে নিয়ে এখন কেন আবার নাড়াচাড়া হচ্ছে বুঝতে পারছি না। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই যদিও, তবু ভিডিওটি করছি এটা বোঝার জন্য যে আসলেই কি করে জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল। যত সময় যাচ্ছে বা গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে শুধু দেশের অভ্যন্তরীণ অসন্তোষই নয়, বরং আন্তর্জাতিক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। এই কথাটি আর গুজব বা অনুমান নয়, এটি এখন তথ্য, বক্তব্য এবং কর্মকাণ্ডের ভিত্তিতে এক প্রতিষ্ঠিত সত্যের রূপ নিয়েছে। পাকিস্তানে ইমরান খানের সরকার ফেলে দেওয়া হয়েছিল সে দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে। যুক্তরাষ্ট্র সেখানে সক্রিয় ছিল, এমন অভিযোগ এসেছে খোদ ইমরান খান ও তার ঘনিষ্ঠদের মুখ থেকে, এবং আন্তর্জাতিক বহু কাগজে এ বিষয়ে নিবন্ধ বেরিয়েছে, তথ্য বেরিয়েছে, বিশ্লেষণ বেরিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই একই কৌশল প্রয়োগ করা সম্ভব ছিল না। শেখ হাসিনা সরকারের শক্তিশালী নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দক্ষতা সেই পথ বন্ধ করে দিয়েছিল। ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কৌশল বদলায়। তারা আঘাত হানে অন্য দরজা দিয়ে, ধর্মাশ্রয়ী উগ্রবাদকে সামনে রেখে, বিশেষ করে জামায়াত, হেফাজত, চরমোনাই এবং সবচাইতে চিহ্নিত জঙ্গি গোষ্ঠী নিষিদ্ধ হিজবুত তাহরিরকে শক্তিশালী করে। অথচ খোদ আমেরিকায় কিন্তু হিজবুত তাহরির নিষিদ্ধ। আর এই তথাকথিত ছাত্র আন্দোলন এবং গুজব নির্ভর সামাজিক বিদ্রোহের পেছনে কারিগর ছিল এরাই, ধর্মকে ব্যবহারকারী এই বিশাল জঙ্গি গোষ্ঠী। আপনি হয়তো আজও বিশ্বাস করতে চান না যে 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া তথাকথিত জনতার বিদ্রোহ আসলে ছিল এক পরিকল্পিত সহিংসতা। সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু পেছনের চিত্র ছিল বহু স্তর বিশিষ্ট। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পরপর বাংলাদেশ সফর ও বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এইসব সংক্রান্ত বিবৃতি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের লাগাতার সরকার বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক এবং ইউএসএআইডির অর্থায়নে সক্রিয় কিছু এনজিও, সব কিছু মিলেই এই বিরাট কূটনৈতিক প্যাকেজ তৈরি হয় বাংলাদেশের সরকার পরিবর্তনের, কিংবা আরও স্পষ্ট করে বলা উচিত শেখ হাসিনার সরকার উৎখাতে। আপনি প্রশ্ন তুলতে পারেন যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কিভাবে এই প্রকল্পের
কেন্দ্রবিন্দুতে এলেন? উত্তর খুব সোজা এবং আপনিও জানেন। ডক্টর ইউনূস নামের এই লোকটি বাংলাদেশে জন্ম নিলেও যেদিন থেকে তিনি বুঝতে শিখেছেন সেদিন থেকে তিনি আসলে মার্কিন ডিপ স্টেটের সন্তান হিসেবে নিজেকে সর্বত্র পরিচয় করিয়ে দিয়েছেন, কোনো রকম রাগঢাক ছাড়া। নোবেল পুরস্কারটি পর্যন্ত এই কারণেই তিনি লাভ করেছেন। আর এটি শেখ হাসিনা বুঝতে পারলেও আর কেউ বুঝতে চাননি, বরং 2008 সালে যখন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে ইউনূস ব্যর্থ হন এবং তিনি তখন শেখ হাসিনা, বেগম জিয়া এবং তারেক জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে নিজেই রাজনীতির রাজা হতে চেয়েছিলেন, তখন কেবলমাত্র শেখ হাসিনার গোয়ার্তুমি সে যাত্রায় ইউনূসকে ব্যর্থ করে দিয়েছিল। কিন্তু খালেদা জিয়া এবং তারেক জিয়ার কানে যে পানি ঢোকেনি তা তারা এখন বুঝতে পারছেন না, কিছুদিন পরে হয়তো বুঝতে পারবেন বলে মনে করি আমি। দেখা যাক। তবু আমরা নিশ্চিত করেই জানি যে পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা, উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংযোগ এবং অতীত থেকে শেখ হাসিনার সঙ্গে তীব্র বৈরিতা সবকিছুই তাকে এই জুলাই প্রজেক্টের যোগ্য মুখ করে তোলে। তাকে সামনে রেখে একটি কথিত অন্তর্বর্তী সরকার গঠনের নেপথ্যে যুক্তরাষ্ট্র একটি বিকল্প পছন্দসই নেতৃত্বের ছক আঁকে, যা তাদের দক্ষিণ এশিয়ার কৌশলগত অবস্থান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের সাম্প্রতিক ঘনিষ্ঠতা, স্বয়ংসম্পূর্ণ পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা ইস্যুতে স্বাধীন অবস্থান বাংলাদেশের ক্ষেত্রে এসবই যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্রমবর্ধমান অসন্তোষের উৎসে পরিণত হয়। অন্যদিকে ভারতীয় ভূখণ্ড থেকেও যুক্তরাষ্ট্র যতটা সহজ সহযোগিতা পায়, বাংলাদেশ তা দেয়নি, বরং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক ধরনের নিরপেক্ষ কূটনৈতিক অবস্থা বা ব্যবস্থা অনুসরণ করছিল, যেখানে ওয়াশিংটনের প্রভাব সীমিত হয়ে পড়ছিল। ঠিক এই প্রেক্ষাপটে শুরু হয় নেপথ্য তৎপরতা। একদিকে তৈরি করা হয় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ এনজিওগুলোর মাধ্যমে বিতরণ করা হয় বিপুল পরিমাণ তহবিল। ইউএসএআইডি এবং অন্যান্য মার্কিন সহায়তা প্রকল্পের আড়ালে সংগঠিত হয় কিছু অসংখ্য কর্মসূচি, যেগুলো বাস্তবে কাজ করেছে সরকার বিরোধী প্রচারণা এবং জনগণকে বিভ্রান্তির কাজে। আলোচিত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর তার সাম্প্রতিক লেখায় এই প্রকল্পের বিভিন্ন স্তর উন্মোচন করেছেন। তিনি লিখেছেন কিভাবে যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থায় গোপনে হস্তক্ষেপ করেছে, মানে বাংলাদেশের কথা তিনি বলেছেন। তার ভাষ্য অনুযায়ী যখন যুক্তরাষ্ট্র জানে একটি নির্বাচিত সরকার তার ইচ্ছে মাফিক চলছে না, তখন তারা একে সরিয়ে একটি সহযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের এই নীতির প্রয়োগ দেশে দেশে আমরা দেখেছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট ছিল এটাই, এবং তারপর বাংলাদেশে মার্কিন মদদে সেনা শাসন জারি হয়েছিল। মজার ব্যাপার হলো, এই তথাকথিত আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি নিজেরাও স্বীকার করছেন তাদের সঙ্গে বিদেশি দূতাবাসগুলোর যোগাযোগ ছিল, তারা বৈঠকে অংশ নিয়েছেন, পেয়েছেন বৃত্তি, প্রশিক্ষণ এবং কিছু ক্ষেত্রে সহায়তা তহবিল। এসব তথ্য এখন আর গোপন নয়। এমনকি কিছু ফাঁস হওয়া ইমেইল এবং এনজিও নথি এসব সন্দেহকে বাস্তবে রূপ দিয়েছে। এখানে লক্ষণীয় যে সরকার পতনের কৌশলটি সরাসরি ছিল না, এর বদলে ব্যবহার করা হয় গুজব, সহিংসতা, মিডিয়া প্রোপাগান্ডা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। মোট কথা মেটিকুলাস ডিজাইন। এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধে সরকারকে অস্থিতিশীল করা হয়। একদিকে সামাজিক মাধ্যমে বিচার বহির্ভূত হত্যার কাহিনী ছড়ানো হয়, স্যাংশন জারি করা হয়, রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পাহাড় তৈরি করা হয়। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি, নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনের প্রতি অবিশ্বাস এবং সরকার প্রধানকে অগণতান্ত্রিক আখ্যা সবকিছুই বিদেশি স্টেট ডিপার্টমেন্টের মনোলগে জায়গা করে নেয়। তাহলে কি জনগণের দাবির কোনো ভিত্তি ছিল না? নিশ্চয়ই কিছু অসন্তুষ্ট ছিলই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, কেন্দ্রীয়তা এবং দলের ভেতর রাজনীতি না থাকা, কিন্তু এগুলো ছিল রাজনৈতিক সংস্কারের বিষয়। এই অসন্তোষকে ক্যাশ করে মার্কিন মদতপুষ্ট চক্র যে সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের পথে দেশকে নিয়ে গেছে, তা কোনোভাবেই গণতন্ত্র নয়। এটা নিখাত বিদেশি প্রভাবের সুনির্দিষ্ট প্রয়োগ বা প্ল্যানের সুনির্দিষ্ট প্রয়োগ, মেটিকুলাস ডিজাইন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, গণতন্ত্র ফেরানোর এই প্রচার যুদ্ধের আড়ালে আসল ক্ষমতা তুলে দেওয়া হয় হিজবুত তাহরির, জামাত, হেফাজতের মতো ধর্মীয় উগ্রবাদীদের হাতে। তাদের কারামুক্তি, পুলিশ স্টেশন আক্রমণ, সংখ্যালঘুদের
বাড়িতে হামলা এবং বিচার বিভাগের অবশিষ্ট স্বাধীনতার বিলুপ্তি এসবই বলে দেয় যে গণতন্ত্র ফেরানো নয়, বরং বাংলাদেশে একটি উগ্র জঙ্গিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার অন্তর্বর্তী নেতৃত্ব হিসাবে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে শান্তির নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। এটা হয়তো করা হতো না যদি না আওয়ামী লীগ সহ আমারই মতো অনেকেই একথা বহুকাল ধরে বলে আসছিলাম যে আওয়ামী লীগকে সরানো গেলে দেশের শাসন ক্ষমতা নেবে জঙ্গিরা, ইরানের মতো বাংলাদেশে ইসলামের নামে বিপ্লব হবে। আমাদের এই দাবিকে অসত্য প্রমাণ করার জন্যই ডক্টর ইউনূসকে সামনে রাখা, না হলে ডক্টর ইউনূস এখানে মূল্যহীন একজন পাপেট বা ভাঁড় ছাড়া কিছু নন। কিন্তু এখন তো পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দেশের ভেতর মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ধর্ষণ বৈধতা পাচ্ছে, আর এসব ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বিধায় পড়েছে। একদিকে তারা মানবাধিকার এবং উন্নয়নের নামে নতুন সরকারকে সহযোগিতা করছে, বিলিয়ন বিলিয়ন অর্থ প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে দেশের সংখ্যালঘুদের উপর সহিংসতা, সাংবাদিক নিপীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন সবকিছুর দায় তারা পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের এই দ্বিচারিতা এখন উন্মুক্ত হয়ে যাচ্ছে ক্রমশ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখানেই পার্থক্য। পাকিস্তানের রাষ্ট্র এবং জনগণ উভয় পক্ষই সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ সবকিছুতে একজোট, এবং গণতন্ত্রে তাদের আস্থা, বিশ্বাস কিংবা ভালোবাসা খুব বেশি কখনো ছিল বলে আমার মনে হয়নি, এবং কোনো প্রমাণও নেই। বাংলাদেশে ঠিক তার উল্টো। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেকুলার, এটা দেশের জনগণের গরিষ্ঠ অংশ মেনে নিয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ প্রশ্নে এখনো কোটি মানুষ কেবল একাট্টা নয়, বরং তীব্রভাবে সংবেদনশীল। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের মানুষ উদার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। একদম চায়ের দোকানি থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীলতা লক্ষ্যমান। তাদেরকে বহু চেষ্টা করেও গরিষ্ঠ সংখ্যায় পাকিস্তানের মতো উগ্র এবং ধর্মবাদী করা যায়নি। ধর্মান্ধতা থাকলেও উদারতা এখানে বর্তমান, যদিও ক্ষয়িষ্ণু। ফলে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকার যতই উন্মোচিত আর ব্যর্থ হচ্ছে, ততই এই সংখ্যার মানুষেরা জাগতে শুরু করেছে। বাংলাদেশের এই করুণ দুর্দশার পেছনে বিদেশি, বিশেষ করে মার্কিন হাত যতই স্পষ্ট হচ্ছে, ততই মানুষ তার বিপক্ষে শক্তিশালী হচ্ছে। এই প্রশ্ন এখন আপনার মনেও দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে যে এভাবে যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দখল করা যায় এবং একটি মার্কিন মনপসন্দ সরকারকে ক্ষমতায় বসানো যায়, তাহলে এসব ছেদ কথা মানে গণতন্ত্র, মানবাধিকার এসবের আর কোনো মাইনে থাকে? এমনকি বাংলাদেশেও এটা সম্ভব। এই একবিংশ শতাব্দীতে এসে এরকম একটি চর দখলের মতো রাষ্ট্রকে দখল করা সম্ভব, এবং চাইলেই মব সৃষ্টি করে একটি সরকারকে ফেলে দেওয়া সম্ভব। আন্দোলনের নামে এই ধোঁকাবাজি বাংলাদেশের মানুষ যখনই ধরে ফেলেছে, তখন থেকেই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী চোরা স্রোত প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। আমি দেখতে পাচ্ছি যে এখন একটি বিস্ফোরণের অপেক্ষায় আছে এই স্রোতটি। আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনের দাবিতে তো বটেই, আন্তর্জাতিকভাবেই ইউনূস যেভাবে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছেন, তাতে দেশের ভেতরে তার বিরুদ্ধ শক্তি প্রবল হবে না মনে করছেন? হতে বাধ্য। এই তো, সময় বেশি নেই, আসলেই বেশি নেই। মিলিয়ে নেবেন আমার কথাটা। দেখা হবে পরবর্তী পর্বে। দেশি কুশীলবদের নিয়ে কথা বলবো তখন। ভালো থাকুন ততক্ষণ।